ফটো দেখা যাচ্ছে। দেখো আজকে তোমাদের যেটা সমস্যা হচ্ছে ফেজ আর ক্লজে, ঠিক আছে? ফেজ আর ক্লজ এমন কিছু না। ফেজ মানে হচ্ছে বাক্যের অংশ, ক্লজ মানেও বাক্যের অংশ। তো এরকম নয় ফেজ মানে একটু ছোট অংশ, ক্লজ মানে একটু বড় অংশ, ব্যাপারটাও এরকম কিছু না। সোজা ভাষায় মনে রাখবা, ফেজে কোনো মেন ভার্ব থাকবে না, ফেজে কোনো মেন ভার্ব থাকবে না, আর ক্লজে সবসময় মেন ভার্ব থাকবে। ওই জন্য আমি কিছু তোমাদের উদাহরণ নিয়েছি, ভালো করে দেখো। প্রথমে নিয়েছি দ্য বয় ইন রেড শার্ট অন দ্য গোল্ড মেডেল স্টারডে। তাহলে আমি তোমাদেরকে যেটা মেন যেভাবে ইংলিশ করাই, তাহলে তোমাদের ফার্স্টে কি করতে হবে, ইউ হ্যাভ টু ব্রেক দিস সেন্টেন্স থ্রু পার্ট অফ স্পিচ, ঠিক আছে? তাহলে এইখানে দা হচ্ছে আর্টিকেল, এখানে বয় কি নাউন, ঠিক আছে? ইন হচ্ছে প্রিপোজিশন, আর ইনের প্রিপোজিশনাল অবজেক্ট হচ্ছে এটা, প্রিপোজিশনাল অবজেক্ট এটা হচ্ছে কোয়ালিফাই করছে, এটা অ্যাডজেক্টিভ, এ ওয়ান ভার্ব, তাহলে ভার্বের সাবজেক্ট কেউ থাকবে, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে এই বইটা, বুঝা গেল? তাহলে ওয়ান কি ওয়ান করেছিল, অবজেক্ট, অবজেক্ট হচ্ছে এইটা মিডল, মিডলটা হচ্ছে অবজেক্ট, এটা নাউন, মিডলকে কোয়ালিফাই করছে বোল্ড, এটা অ্যাডজেক্টিভ, এটা আর্টিকেল, এস্টারডে অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে? এবার এইখানে দেখো একটা ক্লজ আছে, কেমন দেখো, দ্য বয় ইন রেড শার্ট, এটা রেড শার্ট, ইন রেড শার্ট, এই বয়ের পরিচয় দিচ্ছে। এই যে জায়গাটা দেখো, বয়ের পরিচয় দেয় না, ছেলেটা কেমন, লাল জামাই, লাল জামাই যে সে কিন্তু সোনার একটা পদক জিতেছিল গতকাল। তাহলে এই যে পরিচয়টা দিচ্ছে, তাহলে এই যে এটা সম্বন্ধে একটা মানে কি দু তিনটা শব্দ লাগছে পরিচয় দিতে। যেমন আমি যদি বলি সি ইজ বিউটিফুল, সি ইজ আ বিউটিফুল গার্ল, বিউটিফুল একটা সিঙ্গেল ওয়ার্ড, তাই তো? এই সিঙ্গেল ওয়ার্ড ওই গানটাকে কি করছে, ডিফাইন করছে। কিন্তু এখানে সিঙ্গেল ওয়ার্ড না বলে দু তিনটা ওয়ার্ড দিয়ে ডিফাইন করছি, তখন সেটাকে আমরা আর ওয়ার্ড মনে করবো না। তো ওয়ার্ড মানে আমরা জানি একটা, তাই তো? যে পাশাপাশি কয়েকটা বর্ণ বসে একটা শব্দ তৈরি করছে, কিন্তু এখানে পাশাপাশি কয়েকটা শব্দ বসে কি তৈরি করছে, একটা অর্থ তৈরি করছে। কার সম্বন্ধে, বয় সম্বন্ধে, তাহলে এটাকে বলবো অ্যাডজেক্টিভ। কি বলবো, যেহেতু নাউন সম্বন্ধে যদি কেউ কিছু বলে তাহলে সেটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। নাউন সম্বন্ধে কেউ কিছু বললে অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভটা কি, এটাকে বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন ফ্রেজ বলবো এটাকে, এখানে কোনো মেন ভার্ব নেই, কোনো মেন ভার্ব নেই, ওই জন্য। এই কথা বলছে ছেলে সব দেখো, তাহলে এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তার পরবর্তী বাক্যে চলে যাও, আমি লিখেছি দেখো দা বয়, এটা হচ্ছে আর্টিকেল, তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে একটা, এটা এখন বুঝতে পারছি না, এটা নাউন, এটা কি করে সেটা দেখছি আমি। এখানে সব থেকে ইম্পর্টেন্ট বা সোজা খোঁজা সেটা হচ্ছে ভার্ব। ভার্ব কে কে ভার্ব আছে, এখানে একটা ইজ ওয়েটিং, এটা একটা ভার্ব আছে, আর একটা ভার্ব আছে ওয়াজ স্ল্যাপ, এখানে ভার্ব আছে। একটা জিনিস এটা একদম বিশাল ইম্পর্টেন্ট মানে স্টেটমেন্ট বলা যায় যে নাম্বার অফ ভার্ব ইজ ইকুয়াল টু নাম্বার অফ সাবজেক্ট। মানে যতগুলি ভার্ব থাকবে ততগুলি সাবজেক্ট থাকবে, থাকতেই হবে। এদিকে ভার্ব আছে, সাবজেক্ট নেই, হতে পারে না, অবশ্যই থাকবে। সেটা এটা ইট উইল বি ইমপ্লাইড বাট ইট উইল বি আন্ডারস্টুড, সেটা বুঝে থাকতে পারে, বোঝা গেল? যেমন আমি বলি ওপেন দ্য ডোর, তাহলে এখানে কোনো সাবজেক্ট নেই তা নয়, এখানে ইউ সাবজেক্ট আছে। তাহলে সবসময় মনে রাখবেন নাম্বার অফ ভার্বস ইজ ইকুয়াল টু নাম্বার অফ সাবজেক্ট। যতগুলি তোমার নাম্বার থাকবে ভার্বের, তাহলে এখানে প্রথমে আমি ওয়েটিং এরিয়া খুঁজছি সাবজেক্টকে। ওয়েটিং এর সাবজেক্ট দেখো দ্য হু, ওইটা একটা কি লিঙ্ক করছে, তাহলে হু, এই যে এইটা হচ্ছে সাবজেক্টকে দেখো কে হবে, হু হবে না কে হবে বলো, হু হবে না বয় হবে, সাবজেক্ট কে হবে বলো, বলো হু হবে না বয় হবে, কে হবে, হু হবে এখানে। হ্যাঁ, তাহলে এখানে ওয়েটিং এর সাবজেক্ট হচ্ছে কে, হু, হু ইজ ওয়েটিং আউটসাইড। আর ওয়াজ স্ল্যাপড, কে স্ল্যাপ করেছিল, দ্য বয়। তাহলে এই বয়টা যে দাঁড়িয়ে ছিল আর যে স্ল্যাপ সে কিন্তু একই, কিন্তু ওকে কিন্তু আমাকে দেখাতে হবে যে ওই ভার্বের সঙ্গে ওর সাবজেক্ট আছে কিনা। তাহলে এইখানে দেখো হু ইজ ওয়েটিং, এই কিন্তু
টু অ্যান্টিসিডেন্ট হিসেবে কাজ করছে। তাহলে এই বয়টা হচ্ছে কার, এই দেখো এত দূর, এটার কিন্তু কি ওয়াজ স্ল্যাপ্ট, স্ল্যাপ্টের সাবজেক্ট হচ্ছে এইটা আর ওয়েটিং এর সাবজেক্ট হচ্ছে এইটা, আর এটা কিন্তু একই জনই বোঝাচ্ছে। ওটা বুঝা গেল? তাহলে দেখো the boy who is waiting outside the room, এই যে এত দূর পর্যন্ত, ভালো করে দেখো, এই যে এত দূর পর্যন্ত এইটুকুটা the boy এর পরিচয় দিচ্ছে। তাহলে এখানে যখন বয়ের পরিচয় দিচ্ছে তখন দেখো মোটামুটি একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচ ছটা কি ওয়ার্ড লাগছে। সেই পাঁচ ছটা ওয়ার্ডের মধ্যে কিন্তু দেখো একটা মেন ভার্ব আছে, এখানে কি আছে ওয়েটিং মেন ভার্ব আছে। এইখানে বয়ের পরিচয় দিয়েছিল কিন্তু ওখানে কিন্তু কোনো মেন ভার্ব ছিল না। এটা কোনো কনসেপ্ট নাই যে সেখানে এখানে তিনটা আছে বলে এটা ফ্রেজ, এখানে ছটা আছে বলে এটা ক্লজ। এটা কিন্তু মেন মুদ্রা নয়। মেন মুদ্রা যেটা বা মেন কথা সেটা হচ্ছে মেন ভার্ব থাকতে হবে। তার জন্য এটাকে আমরা কি বলবো, ক্লজ বলবো। দেখো দা বয় হু ইজ ওয়েটিং আউটসাইড দ্য রুম, যে ছেলেটা বাইরে দাঁড়িয়ে ছিল ঘরে, ওয়াজ স্ল্যাপ্ট, ওয়াজ স্ল্যাপ্ট বাই দ্য টিচার, সে কি হয়েছিল থাপ্পড় খেয়েছিল। মানে কি স্ল্যাপ্ট মানে হচ্ছে থাপ্পড় খাওয়া, ঠিক আছে, কার দ্বারা, টিচার দ্বারা। তাহলে ভালো করে দেখো এখানে এই করবা, পুরোটা কন্টিনিউয়াসলি লিখেছি, পজ করবা। দা বয় হু ওয়াজ ওয়েটিং আউটসাইড দ্য রুম ওয়াজ স্ল্যাপ্ট বাই দা টিচার। তাহলে এখান থেকে তোমরা সুন্দর বুঝতে পারছো যে ফ্রেজ আর ক্লজের মধ্যে মেন পার্থক্য হচ্ছে কি মেন ভার্ব। ক্লজে মেন ভার্ব থাকবে, ফ্রেজে মেন ভার্ব থাকবে। আপনি তো আরেক বছর এই উদাহরণটা দিয়েছিলেন, স্যার ওই সাবজেক্ট একই রয়েছে, দা বয় কে সাবজেক্ট লিখে। হ্যাঁ, দা বয় সাবজেক্ট কার, স্ল্যাপ্টের, আর ওয়েটিং এর সাবজেক্ট হচ্ছে হু। ওয়েটিং এর সাবজেক্ট হচ্ছে হু, বুঝতে পেরেছো তো? এইটা হু মানে এখানে যে, হু মানে কি যে, বুঝতে পেরেছো তো? আর এই স্ল্যাপ্টের সাবজেক্ট হচ্ছে কি এইটা। নিজের কিন্তু সাবজেক্ট বুঝে নিবে, যতগুলি ভার্ব থাকবে সব ভার্বে নিজের সাবজেক্ট কিন্তু বুঝে নিবে। তোকে সাবজেক্ট কিন্তু ঠিকঠাক বুঝে নিতে হবে। বাদ বাকি আমি আর বললাম না কোনটা কি, এটা প্রিপোজিশন অবজেক্ট, এটা আমি বুঝাচ্ছিলাম না। মেন তোমরা এইটা হচ্ছে ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য। এবার ফ্রেজকে তোমার ভাগ করা যায় 8 ভাগে, যতগুলি পার্ট অফ স্পিচ আছে ততগুলি ফ্রেজ আছে। আর ক্লজ হচ্ছে প্রধানত 3 ভাগে, অ্যাডভার্বিয়াল, অ্যাডজেক্টিভাল আর নাউন ক্লজ, এই 3টা ক্লজ ধরো। আর ফ্রেজের সবই যেমন তোমাকে বলি, যদি 2-3টা ওয়ার্ড মিলে একটা সাবজেক্ট হয়, যেমন তোমাকে বলছি টু ওয়াক ইজ আ গুড এক্সারসাইজ, হ্যাঁ ওগুলো বলছি। এটা আগে তোমাদেরকে মেন যে জিনিস সেটা হচ্ছে ক্লজ চিনতে হবে। যদি তুমি ক্লজ চিনতে না পারো, কোনখান থেকে কতটুকু ক্লজ সেটা যদি তুমি বুঝতে না পারো, তাহলে ওটা পরে বুঝতে পারবে। ওটা এমন কিছু নয়। প্রিন্সিপাল ক্লজ মানে হচ্ছে যেটা মেন, প্রিন্সিপাল মানে হচ্ছে মেন। মেন কে বুঝতে পারছো? মেন হচ্ছে দা বয়, ঠিক আছে, এটা মেন। আর এটা হচ্ছে যখন যেটুকু ঘিরেছি এটা কিন্তু মেন নয়, এটাকে বাদ দিলেও বাক্য কিন্তু হবে না। এইটুকু যদি আমি মিটিয়ে দিই বাক্য হবে না। এইটুকু যদি মিটাই আমি, এইটুকু নাই ধরো বক্সটা, তাহলে বাক্যটা হবে না। দা বয় ওয়াজ স্ল্যাপ্ট বাই দা টিচার হবে, দ্যাট ইজ দা মেন ক্লজ, দ্যাট ইজ দা প্রিন্সিপাল ক্লজ। আর আমি যদি এইটুকু যেটুকু ঘানায় সেটুকু মিটাই, তাহলে বাক্য হবে না। হু কে বুঝাইতে যায় না, হু ওয়াজ ওয়েটিং আউটসাইড দ্য রুম, বুঝা গেল? তাহলে এইখানে বাক্যের মানেটা ঠিকঠাক আসছে না, তার জন্য এটাকে কি বলা হয়, কি ক্লজ, প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ, বুঝা গেল? আর ওই সাবঅর্ডিনেট ক্লজের 3 ভাগ, অ্যাডজেক্টিভ, নাউন আর অ্যাডভার্ব, বুঝতে পেরেছো তো? প্রিন্সিপাল আর এটা কোনো মেন নয়, মেন হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, নাউন আর অ্যাডভার্ব চেনা, ওটা কিছুই নয়, একটা প্রিন্সিপাল আর একটা সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? সাবঅর্ডিনেট ক্লজ কি, যেটা মেন ক্লজের উপরে ডিপেন্ডেন্ট, মেন ক্লজ কি বুঝতে পারলাম, যেটা যদি মিটাই। আর আমি একটু আগে কি বলছিলাম, ফ্রেজ কিন্তু খুবই সোজা। নাউন ফ্রেজ কি, ওই একটা সাবজেক্ট না থেকে 2টা সাবজেক্ট আছে, একটা সাবজেক্ট না থেকে ধরো সাবজেক্ট একটা আছে কিন্তু ওই সাবজেক্টে ওয়ার্ড বেড়ে গেছে, একটা ওয়ার্ড না থেকে 2টা আছে। আমি বললাম রহিম ইজ রানিং, না বলে লেখা আছে টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে টু ওয়াক যেটা হলো সেটা হচ্ছে নাউন ফ্রেজ। তারপরে ধরো ভার্বও ফ্রেজ হয়। ভার্ব ফ্রেজ কোনটাকে বলে জানো তো? যে এরকম করে বললে যে ওয়ান ইজ হ্যাজ বিন ট্রাভেলিং ফর 2 days, তাহলে হ্যাজ বিন ট্রাভেলিং
এটাকে বলে ভার্ব ফেজ। কেন? তিনটা হ্যাজ আছে, বিন আছে, ট্রাভেলিং আছে, তিনটা বলে একটা মানে বোঝাচ্ছে, এটাকে ভার্ব ফেজ বলে। প্রিপোজিশনাল ফেজ কাকে বলে জানো তো? শুধু ওয়ান একটা প্রিপোজিশন, ওয়ান, দ্য বুক ইজ অন দ্য টেবিল, এটা একটা ওয়ান, একটা সিম্পল মানে ছোট দেখছি একটাই ওয়ার্ড, কিন্তু এরকম বলতে পারি দ্য মস্ক ইজ ইন ফ্রন্ট অফ দিস হাউস, যে মসজিদটা এই বাড়ির সামনে আছে, এরকম টাইপের। তাহলে ইন ফ্রন্ট অফ, তাহলে কি কটা বলি লাগলো? ইন ফ্রন্ট অফ, তাহলে এইটা একটা কি প্রিপোজিশনাল ফেজ, এইরকম বলছে। এগুলো অতটা ইম্পর্টেন্ট নাই, মানে যদি উদাহরণ চাইলে আমি এরকম করে দিতে পারি। অ্যাডজেক্টিভ যেমন এইটাই, ইন রেড শার্ট, এটা অ্যাডজেক্টিভ ফেজ, বোঝা গেল? অ্যাডভার্ব ফেজ যেমন তোমাকে একটু এখনই বলে দিয়েছি, যেমন এইটা আই উইল কল ইউ টুমরো, তাহলে এখানে আই সাবজেক্ট, এটা ভার্ব, এটা এমনি হেল্পিং ভার্ব, আর টুমরোটা হচ্ছে অ্যাডভার্ব। এখানে দেখা যাচ্ছে আই উইল কল ইউ অন সানডে, তাহলে দেখো অন সানডে, এটা কি একটা কি অ্যাডভার্ব প্লেস, কিন্তু ওয়ান সানডে একসঙ্গে দুটোকে লাগিয়ে পড়েছি, তাহলে এটা অ্যাডভার্ব ফেজ হয়ে গেল। ওটা কি হয়ে গেল? ফেজ হয়ে গেল। তারপরে এখানে চলে আসে আই উইল কল ইউ হোয়েন আই রিচ দিল্লি, আমি তোমাকে কল করব যখন আমি দিল্লি পৌঁছাবো, তাহলে এটা কি? এখানে দেখো আই উইল কল ইউ অন সানডে, এখানে বলছে আই উইল কল ইউ সানডে, এখানে বলছে আই উইল কল ইউ টুমরো, এখানে বলছে আই উইল কল ইউ হোয়েন আই রিচ দিল্লি। তাহলে এইটা কি? এখানে মেন ভার্ব আছে, এখানে মেন ভার্ব নাই, তাহলে এটা কিন্তু হয়ে গেল ক্লজ, এটা ক্লজ। তাহলে দুটোই কিন্তু দেখো একই, এটা অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব, এটা ফেজ, এটা ক্লজ। কেন? এখানে মেন ভার্ব আছে, এখানে মেন ভার্ব নেই, এইটুকুটাই, আর কিছু নাই। এটা বুঝা গেল? ভালো করে লক্ষ্য করো, এইটুকুটাই। আবার দেখো হি ওয়াজ স্ট্যান্ডিং নিয়ার এ পোল, সে কোথায় দাঁড়িয়েছিল? একটা পোলের কাছে দাঁড়িয়েছিল। নিয়ার এখানে প্রিপোজিশন, প্রিপোজিশনাল অবজেক্ট, তাই একসঙ্গে কি অ্যাডভার্ব প্লেস বোঝাচ্ছে, অ্যাডভার্ব প্লেস বোঝাচ্ছে, ওটা অ্যাডভার্ব টাইম ছিল। এখানে দেখো আই স হিম হোয়ার উই মিট ইয়েস্টারডে, আমি তাকে দেখেছিলাম যেখানে আমরা গতকাল দেখা করেছিলাম। তাহলে এইখানে দেখো এইটা কি কটা লাগছে? কয়েকটা ওয়ার্ড মিলে, আবার একটা মেন ভার্ব আছে, তাহলে মেন ভার্ব থাকলে কি হয়ে গেল? ক্লজ। এখানে মেন ভার্ব নেই, এখানে মেন ভার্ব আছে, মেন ভার্ব নেই, তাহলে এটা ফেজ, এটা ক্লজ। এইটুকুটা মেন মূল, এইটুকুটাই ক্লজ আর ফেজের মধ্যে পার্থক্য। ক্লজে মেন ভার্ব থাকবে, বারবার একটা কথা, ক্লজে মেন ভার্ব থাকবে, অত একদম স্ট্যান্ডার্ড ডেফিনেশন, you should not memorize, okay? No exam will ask to write down any examination of those, okay? কোনো এক্সাম তোমাকে জিজ্ঞেস করবে না যে এই নাউন ক্লজ কাকে বলে লিখো, অ্যাডভার্বিয়াল ক্লজ কাকে বলে লিখো। মেন যেটা আমাদের উদ্দেশ্য, তোমাকে জানতে হবে, আইডেন্টিফাই করা শিখতে হবে। মেন এম is to identify the clause, তোমাকে ক্লজ আইডেন্টিফাই করতে হবে। ইট ইজ ইন নাউন ক্লজ, অর ইট ইজ ইন অ্যাডভার্বিয়াল ক্লজ, অর ইট ইজ ইন অ্যাডজেক্টিভাল ক্লজ, ওকে? দ্যাট ইজ দ্য মেন এম, ওকে? এটাই মেন এম। তোমাকে অত স্ট্যান্ডার্ড, অত সব মুখস্থ করতে হবে। অনেকে নোট লেখায়, লিখো আজকে ফ্রেজ করাবো, টুডে আই উইল টিচ ইউ ফ্রেজ, দেয়ার আর 8 types of phrases, that's like a parts of speech, এরকম করে 8 ধরনের ফ্রেজ পাঠিয়ে দিল। এসব জীবনে পড়বে না, জীবনে পড়বে না। বর্তমানে একটা ওয়ার্ডকেও ফেজ বলে, ফেজ মানে হচ্ছে অংশ, অংশ। তাহলে একটা বাক্যের এইটাও তো একটা অংশ, এইটাও তো একটা অংশ, এটাকেও ফেজ বলে, এটাও ফেজ, এটা একটা শব্দ, এটাও ফেজ। কেউ যদি বলে এটা ফেজ নয়, ফেজ, ফেজ মানে অংশ, তাহলে আমি একটু বড় অংশ দিলাম, একটু ছোট অংশ দিলাম, অংশ কি না? ব্যাপারটা বোঝা গেল? তাহলে আজকে বর্তমানে ফেজকেও, একটা ওয়ার্ডকেও ফেজ বলছে, ব্যাপারটা বোঝা গেল? তো আমরা একটু সুবিধার্থে বলি ওয়ার্ড মানে ওয়ার্ড, সিঙ্গেল ওয়ার্ড, আর ফেজ মানে দু একটা ওয়ার্ড নিয়ে একটা পার্ট অফ স্পিচকে বুঝাবে। যেমন একটা পার্ট অফ স্পিচকে কিন্তু ইন্ডিকেট করতে হবে, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ইন্ডিকেট দ্য পার্ট অফ স্পিচ, দেন ইউ উইল বিকাম a phrase, otherwise it is not in phrase position, okay? ওকে, phrase position হতে গেলে একটা পার্ট অফ স্পিচ বুঝাতে হবে। আর ক্লজে কি বললাম, ওইটাও ওখানে 3-4টা থাকে, ওখানে 3-4টা আছে, কিন্তু মেন ভার্ব থাকবে, আর এখানে মেন ভার্ব থাকবে না। মেন যেটা এম, অপু লিসেন টু মি, main thing you have to know how to break a sentence through part of speech, that is the main thing, that is the main thing. And few minutes ago already I have told you have to know number of verbs is equal to number of subjects. এটা কিন্তু একটা বিশাল স্টেটমেন্ট, যতগুলি ভার্ব থাকবে ততগুলি নাউন থাকবে। এবার যদি দুটো ভার্ব একটা কনজাংশন দ্বারা যুক্ত থাকে,
তাহলে ব্যাপারটা এখানে ব্যাপারটা কনজাংশন করে যুক্ত আছে একটা কমে যাচ্ছে ওটা একটু আলাদা। দেখো অনেক মাস্টার শিখাতে পারবে না, শর্টকাট বলতে পারবে না, উল্টা বা ভুল ধরবে, এই হয় না। এখানে একটা উদাহরণ নিয়ে চলে এলো। আমি যে স্টেটমেন্টগুলো বলছি এটা তো কোনো মানে আমি তো ম্যাথমেটিক্সের ছাত্র, আমি তো স্টুডেন্ট অফ ম্যাথমেটিক্স, ওকে? তাহলে এটা কোনো জেনারেল স্টেটমেন্ট নয়, আমি যেটা মুখ থেকে বার করলাম একদম a plus b the whole square and a square plus 2b plus b square always. If you go to moon, if you go to Jupiter, or if you on the earth, it does not matter, a plus b the whole square is equal to a square plus 2ab plus b square always. কিন্তু আমি যে ইংরেজি স্টেটমেন্ট গুলো বলছি এগুলো টিপস, ধরো 80% ক্ষেত্রে খাটো, হয়তো 20% এক্সেপশন হবে, খাটবে না। কিন্তু আমাদেরকে তো শিখতে হবে, তোমরা তো স্টুডেন্ট, তোমরা যখন বড় হবে তখন দেখবে ওই যে 20% এক্সেপশনটা আছে সেটা কিন্তু তুমি নিজেই অ্যাডাপ্ট করে নিতে হবে, শিখে নিতে হবে। কিন্তু মেন বিজ্ঞানিংটা তো শুরু করতে হবে টিপস দিয়েই, বুঝতে পারছো তো? এইটাই। কিন্তু অনেক মাস্টার আছে উল্টা শিখাতে তো পারবে না, উল্টা কি করবে, উল্টা তোমার বলবে হ্যাঁ এইখানে ভুল বলে আছে, এ হয় না, এ হয়, এ হয় না, এই কি বলছে রে, এইটা এইরকম বলতে হবে, ব্যাপারটা নয়। মেন শিখো কি বলছি, আমার কোনো এ দরকার নেই, স্ট্যান্ডার্ড ডেফিনেশন দরকার নেই। মেন এম হচ্ছে দুটো, ইংরেজি শেখার মেন উদ্দেশ্য দুটো বলেছি, একটা হচ্ছে কথা বলা আর একটা লেখা। ইফ ইউ আর এবল টু স্পিক ইন ইংলিশ, ইউর লার্নিং অফ ইংলিশ ইজ সাফিসিয়েন্ট, ওকে? If you are able to write down anything in English, your learning of English is sufficient. Just you have to know, okay? And in future you have to take science stream and you have to invent, okay? But if you wish to do honors in English, that is a different thing. Oh, totally depend on you, okay? If you wish to do honors, then you will do honors, okay? If you complete honors, then you will get service in school as a teacher. So each and every places you will get success, but you have to read properly, okay? And you should maintain consistency. Consistency is very important, okay? You will see there are maximum students, there are leading their life haphazardly. Haphazardly means few months ago he was reading with IIT, few months later he will get another stream. So this is not a good thing, okay? You have to choose on subject and you have to know the dot of this subject, means you have to know ins and out of this subject, then you will get the you will get the success. So therefore there is a saying, first of all you should be deserving, after that you should be desiring. मैंने पहले तुम लोगों को काबिल बनना पड़ेगी, उसके बाद सक्सेस अपने आप तुम्हारे पीछे भागेगी। এই জন্য ইংরেজিতে বলে প্রথমে ডিজার্ভিং হও, তারপরে ডিজায়ারিং করো। আগে ডিজার্ভ করবে তবে তো তুমি ডিজার্ভ করতে পারবে, ইচ্ছা করতে পারবে। তো ফার্স্ট অল ইউ শুড বি ডিজার্ভিং, আফটার দ্যাট ইউ উইল বি ডিজায়ারিং, ওকে? সো দ্যাট ইজ দ্য মূল মন্ত্র, দ্যাট ইজ দ্য মেইন থিং, ওকে? দেখো আরেকটা আমি নাউনের লিখছি, তাহলে তোমরা বুঝতে পারবে। নাউনেরটা লিখছি, দেখো এখানে লিখছি হি সেড দ্যাট, হি, এখানে আমরা একটা লিখছি, দেখো হি সেড দ্যাট হি হ্যাড অফ হার, হি হ্যাড অফ হার। এখানে দেখো মূল মানে কি বলে, তাহলে হি কি সাবজেক্ট, এটা সাবজেক্ট, ই হচ্ছে মেন ভার্ব, হ্যাঁ? দ্যাটটা কি করে দেখছি, এটা হচ্ছে মেন ভার্ব, এটা হেল্পিং ভার্ব, এটা এর সাবজেক্ট, এটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব যেটা এটা কোয়ালিফাই হচ্ছে। তাহলে এই যে এই মানটা কি, দ্যাট। তাহলে হি সেড, সেডের অবজেক্ট কে, তাহলে সেডের অবজেক্ট কি, হ্যাঁ? সেডের অবজেক্ট কি হবে, এখানে সেড না লিখে আমি টোল্ড লিখলাম। ধরো এটাকে আমরা অনেক সময় টোল্ডের অবজেক্ট থাকে, সেড অবজেক্ট থাকে না, যেহেতু বলি আমরা, হ্যাঁ? তো হি টোল্ড, তাহলে টোল্ডের অবজেক্ট কি, টোল্ডের অবজেক্ট কি, কে বললো, সে বললো, কি বললো, যে, এইটা। তাহলে যে মানে কি, এটা দ্যাট, যেটা, দ্যাট মানে এখানে যেটা, হিয়ার অফ হার, যে পুরোতে কি করে ও হার্ট অফ করে, এই যে এটা পুরোটাই হচ্ছে অবজেক্ট, কার অবজেক্ট, টোল্ডের। তাহলে টোল্ডের অবজেক্ট আর অবজেক্ট অলওয়েজ বি এ
noun. So therefore it is in noun clause. Why it is in noun clause? Because there is a verb. There is a main verb. So therefore I call this part as a noun clause. Okay? So this is a very simple fundamental. একদম সিম্পল জিনিস, খুবই সোজা জিনিস, বুঝতে পেরেছো? তোমাকে আমি যে ফার্স্ট চ্যাপ্টার শিখেছিলাম নাউন, ওই নাউন চ্যাপ্টারটাকে ভালো করে শিখতে হবে, যে একটা নাউন কোথায় কোথায় থাকে, অবজেক্ট হিসেবে থাকতে পারে। এখানে দেখছি টোল্ড এর অবজেক্ট কি, এই পুরোটা, পুরো অংশটা, পুরো পার্টটা, তাহলে পুরো পার্টটা কি হয়ে গেল ক্লজ। ক্লজ কি ফেস কি বলবে, ইফ there is a main verb then I call it as a clause. And which kind of clause? Because it acts as object, as an object, therefore it is in noun clause. This is যেমন আর একটা লিখছি দেখো, we can do whatever we want. We can do, এই গল্প করবো না, we can do, দেখো আর একটা সোজা লিখছি, we can do what ever we want. We can do whatever we want. তাহলে এখানে বলো কি ধরনের ক্লজ, কোথায় ক্লজ আছে, ভাঙো আস্তে আস্তে ভাঙো। ডু কি মেইন ভার্ব, সাবজেক্ট উই, এটা হেল্পিং ভার্ব, এবার দিছি পুরো ওয়ান মেইন ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট। ডু হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, কি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্ব কি নিবে, অলওয়েজ টেকস অ্যান অবজেক্ট। ট্রানজিটিভ ভার্ব অলওয়েজ টেকস অ্যান অবজেক্ট। তাহলে ডু, ডু কে করলো, আমরা। কি করলো, উত্তর পাচ্ছি এখানে হোয়াটএভার ইউ ওয়ান্ট, এটা কনজাংশন ধরো একটা জয়েন্ট কনজাংশন। তাহলে এই যে হোয়াটএভার উই ওয়ান্ট, এটা কি অবজেক্ট, ওর অবজেক্ট মানে নাউন, ফ্রেজ না ক্লজ। দেখবো ইফ দেয়ার ইজ মেইন ভার্ব দেন ইট উইল বি এ ক্লজ, এটা একটা ক্লজ, এটা মেইন ভার্ব আছে তাহলে ক্লজ। এই হচ্ছে জিনিস, ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য। আমি দেখো কোন রকম ডেফিনেশন লিখলাম না, অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে, নাউন ক্লজ কাকে বলে, তারপরে অ্যাডভার্বিয়াল ক্লজ কাকে বলে, কিচ্ছু আমি লেখালাম না, কিন্তু সবই বুঝতে পারবা। আর ফ্রেজ কোন ব্যাপারে নাই, মানে নাউন প্রোনাউন ফ্রেজও হয়, কিছু কিছু বই আবার প্রোনাউন ফ্রেজও বলে, কোনগুলোকে বলে জানে দা হিমসেলফ, হারসেলফ, হারসেলফ, তাহলে বেশি হয়ে যাচ্ছে, তার জন্য বলছে প্রোনাউন ফ্রেজ। আর ভার্ব ফ্রেজ তো বললাম, এই যে ওয়ান ইজ has been traveling for 2 years, has been traveling, তিনটা ভার্ব ফ্রেজ হয়ে গেল। অ্যাডজেক্টিভ ফ্রেজ বললাম, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বললাম, ওয়ান সানডে একসঙ্গে হয়ে গেল। কনজাংশন, কনজাংশন আবার হয়, কোরিলেটিভ কনজাংশন গুলোকে আবার ফ্রেজ বলে, মানে কি হয়, আইদার আর একসঙ্গে আছে, ধরো বোথ এন্ড একসঙ্গে আছে, এরকম টাইপের, ধরো অ্যাজ ওয়েল অ্যাজ, এরকম টাইপের, এগুলোকে বলা হয় কনজাংশনাল ফ্রেজ। আর প্রিপোজিশনাল ফ্রেজ তো ইন ফ্রন্ট অফ বললাম। আর ওই ইন্টারজেকশন কে ফ্রেজটা হয়তো দু একটা নিয়ে যদি হয়, ওই মানে অর তালুটা ফ্রেজ বলবে, তাহলে বেকার পড়া হবে। ওই ফ্রেজ এর পার্ট এগুলো ক্লাসিফিকেশন গুলো বেকার পড়া, ঠিক আছে। ইন্টারজেকশন কে তো পার্ট অফ স্পিচ ধরাই হয়, পরে ধরে। ইন্টারজেকশন কোনো পার্ট অফ স্পিচের অংশই নয়, অনেক বইয়ে লিখছি, বুঝতে পেরেছো তো? এইটুকুটাই ক্লজ ফ্রেজ। তোমাদের আর কোনো কোশ্চেন থাকলে বলো, এইটুকু, ঠিক আছে, ঠিক আছে।